কৃষকদের দেশ, কৃষি প্রধান দেশ। এই যে এইবারের অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ধরেন এখনো পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে কৃষকদের সন্তান। কিন্তু তারা যে কৃষকদের সন্তান এবং তাদের লাশ যে আসলে আবার গ্রামে কৃষকদের বাড়িতে এসছে, এই কৃষকরা এই অভ্যুত্থানের পরেও কোনোভাবেই আলোচিত না। বাংলাদেশে বর্গ হিসাবে কৃষকদেরকে একদম রাজনৈতিক বর্গ হিসাবে অদৃশ্য করে ফেলা হচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের পরিবর্তনের জন্য যেই দিকে সবচেয়ে আগে নজর দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে কৃষি এবং কৃষকদের আসলে কিভাবে পরিবর্তনটা হবে, তাদের আসলে সমস্যাগুলি কী, সেগুলির সমাধানটা কী হবে, সেইটা নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরের সাথে কথা বলেছি। আমরা ঢাকায় বিভিন্ন রকমের সভা সমাবেশ করার চেষ্টা করেছি, কিন্তু তাতে আসলে সরকারের কিছু মানুষ, সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু উপদেষ্টা এই বিষয়ে আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগকে আমরা এদিকে আসলে আকৃষ্ট করতে পারি না। তো সেই দিক থেকে আমরা মনে করেছি যে সবচেয়ে দারিদ্র কবলিত, দারিদ্র পীড়িত এই কুড়িগ্রামে উত্তরবঙ্গের যে কৃষকরা, তারা যেভাবে আসলে শোষিত এবং বঞ্চিত হচ্ছে এবং তারা যেভাবে আসলে ফ্রেমের বাইরে থেকে যাচ্ছে, প্রথমত তাদেরকে আসলে রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনা এবং আমাদের বিভিন্ন অঞ্চলের কৃষকরা যে বিভিন্নভাবে ভুগতেছেন আজকে, তারা কিনতে ঠকে, তারা বেচতে ঠকে, তারা সমস্তভাবে আসলে ক্ষতিগ্রস্ত। আজকে আপনি জানেন, আজকের প্রথম আলোর নিউজ হচ্ছে যে 1 বিঘা পেঁয়াজে যারা মুড়িঘাটা পেঁয়াজ চাষ করেছেন তাদের প্রতিজনের আসলে বিঘা প্রতি 40,000 টাকার মতো লোকসান হবে। এই যে আমাদের লোকজন হাজার হাজার কোটি টাকার আসলে লোকসান দেয় এক একটা সিজনে। আপনারা জানেন যে কপি বিক্রি হচ্ছে 2 টাকা করে, অথচ ভোক্তারা কপি কিনছেন 30 টাকা করে। এই যে মধ্যবর্তী সিন্ডিকেট বলেন, ব্যবসায়ী বলেন, তারা ভোক্তারা একদিকে ঠকছেন, একদিকে আসলে উৎপাদকরা ঠকছেন। এই পরিস্থিতিটা থেকে আসলে এদেরকে মুক্ত করা দরকার, ভোক্তাদের মুক্ত করা দরকার, কৃষকদের মুক্ত করা দরকার, দেশকে মুক্ত করা দরকার। আচ্ছা, সেই দিকে আসলে কৃষকদের দিকে যাতে আসলে কৃষির দিকে যাতে সরকার মনোযোগ দেয়, সেই কথাটা বলার জন্য আমরা আসলে আজকে এখানে এই সমাবেশটা করতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট পর্যন্ত করেছে, অনেকে পাইলটিং করেছে। কিন্তু আপনার ধরেন এখানে যেটা হয়, মধ্যবর্তী 3-4 রকমের সমস্যায় পড়ে আমাদের কৃষকরা। এক একটা হচ্ছে কখনো কখনো অতিফলন হয়, মানে গতবার ধরেন আলুতে ব্যাপক লাভ হয়েছে কৃষকদের, এই বছর একটা বিরাট অংশ মানুষ আলু চাষ করছে এবং এই আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, বাজারজাত করার কোনো ব্যবস্থা নাই। কৃষকদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের যে অবস্থা, তাদের সংরক্ষণের যেহেতু অবস্থা নাই, ভোক্তাদের কাছে গিয়ে তারা আসলে মাঝখানে যারা আছেন তারা এটা কিনতেছেন, স্টক করতেছেন অথবা স্টক করতেছেন না। এগুলি সরাসরি স্তরটা কমে আনা যায়। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যত স্তর, এই স্তর যদি কমে আনা যায় তাইলেই ধরেন কৃষক এবং ভোক্তা উভয়ই লাভবান হইতে পারে। এবং এই ধরনের অনেক এক্সপেরিমেন্ট করেছে অনেকগুলো এনজিও, অনেকগুলো অ্যাক্টিভিস্ট গ্রুপ এই কাজগুলি বিভিন্ন সময় করেছে। কিন্তু যেটা আপনি বলছেন যে সরকার এগুলি মৌখিকভাবে বলে, সেইটাকে তারা কখনোই আসলে বিবেচনার মধ্যে নেয় না, কার্যকর করার কোনো উদ্যোগ নেয় না। তারা উদ্যোগ নিয়ে যদি ফেল করতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই এটা তো হয় না। তো আজকে পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি এটারই কোনো নজরে আপনি দিতে পারবেন না বাংলাদেশ। আপনি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট বানানো হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট পরিত্যক্ত হচ্ছে, কিন্তু কৃষি নিয়ে, কৃষি বাজার ব্যবস্থা নিয়ে কোনো প্রজেক্ট করা হয়েছে এবং সেটা পরিত্যক্ত হয়েছে, সেইখানে সরকারের লোকসান গেছে, এরকম কোনো ঘটনা তো নাই বাংলাদেশ। তার মানে কৃষককে কখনোই তারা বিবেচনার মধ্যেই নিচ্ছে না। তো এখন তো আমরা তো মনে করি যে রাজনীতিবিদরাই দেশ চালাবে, কিন্তু বাংলাদেশ যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে, অন্তর্বর্তী সরকার তো আসছে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে এবং এখানকার সাংবিধানিক সংকটের কারণে। তো সাংবিধানিক সংকট যদি শেষ করা না হয় তাহলে আবার হয়তো সরকার আপনার রাজনীতিবিদদের কাছে দেশ দেওয়া হবে, কিন্তু এই সংকট থেকে তো বেরোতে পারবে না। তো আমরা মনে করি নির্বাচন হইতে হবে এবং এই সংকট সমাধানের জন্য এই সংস্কারও করতে হবে। এই ছেলেরা জীবন দিয়ে তো এটাই প্রমাণ করছে যে আসলে বাংলাদেশের আইন, রাষ্ট্র এগুলির এক ধরনের সংস্কার লাগবে। সংবিধান, বাজার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, ক্ষমতা কাঠামো, এর সংস্কার লাগবে বাংলাদেশের। এটা তো আজকে সবাই বলছে। তো এখন তর্কটা তোলা হচ্ছে এটা কিভাবে হবে, আগে সংস্কার হবে নাকি আগে নির্বাচন হবে। এগুলি আসলে অপ্রয়োজনীয় তর্ক। প্রয়োজনে দুইটাই একসাথে হইতে পারে। একই নির্বাচনের ভেতর দিয়ে আসলে সংবিধানের সংস্কার এবং নির্বাচন, এই দুইটাই, মানে সরকার পরিচালনা নির্বাচন দুইটাই চালানো যেতে পারে। 70 সালে আমাদের এখানকার মানুষ তো এক্সপেরিমেন্ট করেছে। 70-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একই সাথে গণপরিষদের নির্বাচন ছিল, একই সাথে সরকার গঠনের নির্বাচন ছিল।
71-এর যুদ্ধ না হলে তো এখানে প্রথমে সংবিধান হইতো এবং তারপরে সরকার পরিচালনার জন্য সরকার গঠিত হইতো। আবারও হইতে পারে এটা। যারা নির্বাচন আগে বলতেছে, যারা সংস্কার আগে বলতেছে, দুইটাকে একসাথে করলে, সমঝোতা করলে এটা সম্ভব। তাহলে কি কৃত্রিম বিরোধ তৈরি করার কোনো দরকার নেই। ওকে, এখানে যে এগুলো বাস্তবায়ন করা, এগুলি বাস্তবায়ন করা, যেগুলি আসলে এখানে উত্থাপন করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে বাস্তবায়নযোগ্য দফা। এগুলির মধ্যে কোনো রকমের আকাশ কুসুম কোনো পরিকল্পনা আসলে দেওয়া হয়নি। প্রত্যেকটা দফা এখানে বাস্তবায়নযোগ্য এবং এখানে যারা আছে, যারা দায়িত্বে আছে, তারা যদি মনোযোগী হয়, তাদের যে মন্ত্রণালয় আছে সেটা যদি মনোযোগী হয়, তাহলে এটা হইতে পারে। আপনি দেখেন, দুর্ভাগ্য হচ্ছে কি, আপনার কৃষি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একই ব্যক্তি। তো যিনি স্বরাষ্ট্র নিয়ে সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকে, তার কাছে কৃষি কোনোভাবেই যত গুরুত্ব পায় না। তো কৃষিটাকে আলাদা করলে অন্তত একজন মানুষকে দায়িত্ব দিলেই সেই কাজগুলি করতে পারে। এটা কোনো কঠিন কাজ না। কোনো একটা দফা আপনি দেখেন, 12টা দফার মধ্যে একটা দফা এরকম নাই যেগুলি হচ্ছে বাস্তবায়নের জন্য একটা বিশাল পরিকল্পনা করতে হবে। তার একটা হলো, আপনারা অনেকদিন কিন্তু তারা এখনো পর্যন্ত সংস্কারের পথে, তারা স্লোলি হইলেও সংস্কারের পথেই আছে। তারা যে কমিশনগুলি করেছে, কমিশনগুলি থেকে যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টগুলি নিয়ে এখন ধরেন রাজনৈতিকবিদদের সাথে কথাবার্তা হবে। সেখান থেকে আরও কেউ কেউ কোনো কিছু যোগ করার কথা বলতে পারে, বিয়োগ করার কথা বলতে পারে। কিন্তু ওইখান থেকে আসলে সংস্কারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি করে যতটুকু সংস্কারের জন্য এখন সবাই রাজি আছে, ততটুকু করার জন্য আসলে তাদেরকে সুযোগ দিলে তারা এটা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ওকে, আমার মনে হয়